মানবিক করিডোরের নামে বাংলাদেশ কি যুদ্ধে জড়িয়ে পড়ছে জানতে চায় বিএনপি। ভারতের সাথে ক্ষতিকর চুক্তির সমালোচনা নেতাদের। জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি। জুলাই ঐক্যের ইউপিডিএফ এর সাথে ঐকমত্য কমিশনের বৈঠকের বিষয়ে জুলাই মঞ্চের উদ্বেগ। যুব সমাজকে আত্মবিশ্বাসী করতে চায় এনসিপির যুব উইং। প্রচলিত ধারার বাইরে গিয়ে কাজ করবে যুবকদের সমস্যা সম্ভাবনা নিয়ে। আমাদের বড় যে তরুণদের জনগোষ্ঠী তারা যে সাংস্কৃতিক অঙ্গনে, অর্থনৈতিক অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে তাদেরকে আমরা নিয়ে আসার জন্যই জাতীয় যুব শক্তি ভবিষ্যৎ বাংলাদেশে কাজ করে যাবে। সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজের 7 দিনের রিমান্ড চায় পুলিশ। গ্রেফতার দেখানো হয়েছে মিরপুরের সাগর হত্যা মামলায়। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা 17 মে। দ্বিতীয় দিনের যুক্তিতর্ক শেষে তারিখ নির্ধারণ, ন্যায় বিচারের প্রত্যাশা পরিবারের। 1 নম্বর আসামি হিটু শেখ, যার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2003-এর 9-2 ধারার সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড দাবি করেছি। কাজের গতি বাড়াতেই আলাদা করা হয়েছে এনবিআর, জানালেন অর্থ উপদেষ্টা। প্রভাব পড়বে না রাজস্ব আদায়ে। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে ভারতের উচ্চাভিলাষী স্বপ্নভঙ্গ মনে করেন বিশ্লেষকরা। আলোচনার সংকটের সমাধান চান সাধারণ পাকিস্তানিরা। স্বাগত সবাইকে, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো আমি নাবিলা সোহার। মানবিক করিডোর নিয়ে জনগণ ও রাজনৈতিক দল অন্ধকারে আছে। করিডোরের নামে বাংলাদেশ কি যুদ্ধে জড়িয়ে পড়ছে এমন শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকে শঙ্কার কথা জানান তিনি। বলেন, কোনো আগ্রাসনের সাথে জড়িত না হয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেন বিএনপির এই সিনিয়র নেতা। বলেন, এই দুর্বল সরকারের পেছনে জনগণ নেই। রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইলেও সরকার এখনও নির্বাচনের পথে যায়নি। গোলটেবিলে শেখ হাসিনা সরকারের ভারতের সাথে করা নদী চুক্তির কঠোর সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, পরিবেশের ক্ষতি হবে জেনেও এমন চুক্তি করায় ভয়ঙ্করভাবে প্রাকৃতিক বিপর্যয়ে পড়ছে বাংলাদেশে। শেখ হাসিনা ছিল এমন একজন রাজা যে ঘোড়াটাকে আটকায়নি, উত্তর ভারতীয় ঘোড়াটাকে আটকাননি, এবং তাদের প্রতিনিধি হিসেবেও তিনি ছিলেন। জানার পরেও পিপাই মুখ বান তিনি করতে দিয়েছেন। অনেকটাই চিন্তিত রয়েছে কিছুদিন আগে বর্তমান সরকার, তারা যে করিডোরের কথা, মানবিক করিডোরের কথা বলেছেন। বাংলাদেশ 18 কোটি লোকের দেশ। আমরা জানি না, জনগণ জানে না, কোনো রাজনৈতিক দল জানে না, জনপ্রতিনিধিরা জানে না কি ধরনের করিডোর এটি হবে, এর লক্ষ্য কি। আমরা কি নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? এবার 14 দলের রাজনীতি নিষিদ্ধ ও নির্বাচন কমিশন থেকে নিবন্ধন বাতিল চাইল জুলাই ঐক্য। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, আওয়ামী লীগের লম্বা সময়ের অত্যাচার অনাচারের দায় এড়াতে পারে না। জুলাই ঐক্যের আরও দাবি, আওয়ামী লীগের রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, নির্বাচন কমিশন থেকে চিরতরে দলটির নিবন্ধন বাতিল করা। ঐক্যের নেতারা বলেন, জন আকাঙ্ক্ষার প্রতিফলন তখনই ঘটবে যখন দেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ হবে। 30 কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্রের দাবি জানায় তারা। শীঘ্রই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সঙ্গে আওয়ামী লীগের বিচার সংক্রান্ত অগ্রগতি জানতে বৈঠকে বসার সিদ্ধান্ত জানায় জাতীয় ঐক্য। বিগত 15.5 বছরের দুঃশাসনের মূল সহযাত্রী হিসেবে কাজ করেছে 14 দল এবং জাতীয় পার্টি। এই রাজনৈতিক শক্তিগুলোর দায় মুক্তি কোনোভাবেই পেতে পারে না। এরা 24-এ সংগঠিত হত্যাকাণ্ড এবং গণহত্যার মদতদাতা এবং প্রকাশ্য সহযোগী শক্তি। আগামী 15 মে অনুষ্ঠিতব্য জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ইউপিডিএফ এর বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সকালে শাহবাগে জুলাই মঞ্চে সংবাদ সম্মেলনে এই উদ্বেগ প্রকাশ করেন একজন অ্যাক্টিভিস্ট। বলেন, ইউপিডিএফ কোনো রাষ্ট্র স্বীকৃত সংগঠন নয়, বরং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা একটি জাতীয় সংকট এবং এর সমাধানে সকল জাতি গোষ্ঠীর অংশগ্রহণ জরুরি।
একক কোনো সংগঠনের সঙ্গে বৈঠক করে সমাধান আসবে না বলেও দাবি তার। বলেন, এতে বিভ্রান্তি ছড়ানোর শঙ্কা রয়েছে। একই সাথে ইউপিডিএফ সহ সকল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে অপসারণ এবং পাহাড় থেকে চাঁদাবাজি ও সন্ত্রাস রোধের রাষ্ট্রীয় পদক্ষেপের দাবি তোলা হয়। ইউপিডিএফ দেশের নিবন্ধিত কোনো সংগঠন নয়, তাহলে কিভাবে বৈঠক করার নৈতিক সাহস পেল সেটা আমাদের বুঝে আসছে না। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সহ পাহাড়ের বহু নিরীহ মানুষের রক্ত যাদের হাতে, সেই সন্ত্রাসীদের সাথে বৈঠক উদ্বেগজনক। শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তি। গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ এভিনিউ এই আত্মপ্রকাশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। দুপুরে দলটির বাংলা মোটর কার্যালয়ে এক ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য জানান তিনি। বলেন, যুব সমাজকে আত্মবিশ্বাসী করতে চায় জাতীয় যুব শক্তি। প্রচলিত ধারার বাইরে গিয়ে যুবকদের সমস্যা, সম্ভাবনা ও দেশ পুনর্নির্মাণে কাজ করবে বলেও জানান তিনি। আরও বলেন, কোনো লাঠিয়াল বাহিনী হিসেবে ছাত্রদের ব্যবহার করতে চায় না এনসিপি। এ সময় জাতীয় সঙ্গীত প্রসঙ্গে এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, জাতীয় সঙ্গীতের অসম্মানের বিরোধিতা করছে দলটি। যারা জাতীয় সঙ্গীত বুঝে কিংবা না বুঝে অবমাননা করছে তাদের রাজনৈতিকভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। এই বাংলাদেশকে পুনর্গঠন করার ক্ষেত্রে জাতীয় যুব শক্তি একটি মাইল ফলক হিসাবে কাজ করবে। আগামী শুক্রবার 16 মে 2025 সময় বিকাল 3টায় শহীদ আবরার ফাহাদ এভিনিউ, গুলিস্তান, ঢাকা, সেখানে হলো তাদের একটি বড় প্রোগ্রামের মধ্য দিয়ে আরো বড় আকারে বাংলাদেশের মানুষের সামনে হাজির হবে। ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা নির্ধারণ এবং গণঅভ্যুত্থানের পর কাঠামোগত পরিবর্তন সুনির্দিষ্ট ও বাস্তবায়নে ঐকমত্য কমিশনের লক্ষ্য। এমনটা জানিয়েছেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের শুরুতে কথা বলেন তিনি। বেলা 10টায় শুরু হয় আলোচনায়। সিপিবির পক্ষ থেকে অংশ নিয়েছেন 11 জনের প্রতিনিধি দল। এ সময় সিপিবির পক্ষে দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সরকারকে এখন প্রয়োজনীয় সংস্কার করতে হবে। বড় ধরনের সংস্কারে হাত দিলে সংকটে পড়তে পারে জনগণকে নির্বাচন উপহার দেয়া। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে এমন সুপারিশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। জানান, কাঠামোগত সংস্কারের জন্য সংস্কার কমিটি গঠন করেছে সরকার। মত দ্বিমত থাকলেও সিপিবির পক্ষ থেকে এজন্য সরকারকে সাধুবাদ জানান তিনি। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ, যাতে করে আমরা ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা কিরকম হবে তার একটা ধারণা পেতে পারি, তার একটা অগ্রযাত্রার পথ চিহ্নিত করতে পারি। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আমরা যদি নির্বাচন করতে পারি, আমি প্রয়োজনীয় সংস্কার মিন করছি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেটুকুই, তাহলেও আমরা মনে করি এক ধাপ অগ্রগতি হবে। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন এবং প্রতীক ফিরে পেতে আপিলের পরবর্তী শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চে জামায়াতের নিবন্ধন এবং প্রতীক ইস্যুতে শুনানি হয়। জামায়াতের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিক। শুনানিতে জামায়াতের আইনজীবীরা জানান, হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল উপমহাদেশের ইতিহাসে প্রথম। বলেন, যে প্রক্রিয়ায় হাইকোর্টের নিবন্ধন বাতিল হয়েছে সেটি ঠিক হয়নি। রাজনৈতিকভাবে হেয় করতেই এটা করা হয়েছিল। এর আগে গত 12 মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। জামায়াত ইসলামীর মতো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে দিয়ে মূলত বাংলাদেশের রাজনীতিতে একটি অনিশ্চয়তা তৈরি করা হয়েছিল, যা নাকি ডেমোক্রেটিক প্রসেসকে ক্ষতিগ্রস্ত করেছে। এই আর্গুমেন্টগুলোর ভিত্তিতে আমাদের আপিল বিভাগ আপিলের বিষয়ে একটি সিদ্ধান্ত উপনীত হবেন বলে আমরা আশা করি এবং আগামীকালকে বাকি অংশ শুনানি হবে। মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মিরপুর মডেল থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাগর হত্যা মামলায় গ্রেপ্তার দেখালো পুলিশ। একই সাথে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
বিকেলে মমতাজকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে তোলা হবে। সোমবার রাতে রাজধানী ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম। তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন। সংসদ সদস্য নির্বাচিত না হলেও তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মমতাজ বেগম। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, ঠিক কখন নাগাদ মমতাজকে তোলা হতে পারে আদালতে, আর এই মামলার বিষয়ে নতুন কি তথ্য পাওয়া গেছে জানতে পারলে জানান আমাদের। সোহার, মানিকগঞ্জের সাবেক এমপি শিল্পী মমতাজ বেগম গতকাল রাতে ধানমন্ডি এলাকা থেকে ডিবি পুলিশের গ্রেফতারের পরে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে এই আসামিকে মিরপুর মডেল থানার মামলায়, হত্যা মামলায়, শিক্ষার্থী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আনা হবে এবং 7 দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে। এখন পর্যন্ত আমরা রাষ্ট্রপক্ষের যে আইনজীবী আছে তাদের সাথে কথা বলেছি যে 3টা নাগাদ এই রিমান্ড শুনানি হওয়ার কথা আছে। তবে এখন পর্যন্ত শিল্পী মমতাজ বেগম, এই মিরপুর থানার যিনি হত্যা মামলার আসামি, তাকে এখন পর্যন্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের যে গারদখানায়, সেই গারদখানায় এখনও আনা হয়নি। তো আমরা যেমনটা জানতে পেরেছি যে 3টার মধ্যে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে হাজির করা হবে। এবং আমরা কথা বলার চেষ্টা করেছিলাম মমতাজ বেগমের তার আইনজীবী, এবং তারা কিন্তু বলেছেন যে তারা রিমান্ড বাতিলের আবেদন করবেন, জামিন চাইবেন, এবং যে যুক্তিতে তারা জামিন চাইবেন যে তিনি মিরপুরে এই যে হত্যার ঘটনা, সেই ঘটনাস্থলে তিনি ছিলেন না, তাকে হয়রানি করতে এই মামলাটি করা হয়েছে, এবং এই জন্য তারা সেই গ্রাউন্ডে তারা জামিন আবেদন করবেন। এখন পর্যন্ত আমরা অপেক্ষায় আছি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে শুনানিটি হবে। সোহার, রাব্বি, ধন্যবাদ আপনাকে। দুর্নীতি মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। আপিলের জন্য ডক্টর জুবাইদাকে 587 দিনের বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চে এই আবেদন করা হয়েছে বলে জানান ডক্টর জুবাইদা রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে 2023 সালের আগস্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 9 বছর এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর রাজধানী কাফরুল থানায় মামলাটি করে দুদক। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হবে আগামী 17 মে। 12 কার্য দিবসে শেষ হল বহুল আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রম। আজ আদালতে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আদালত। আসামিদের সর্বোচ্চ সাজার প্রত্যাশা পরিবারের। মাগুরায় 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার ঘটনা প্রচণ্ডভাবে নাড়া দেয় দেশবাসীকে। দাবি ওঠে দ্রুত বিচার ও আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিতের। গত 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ। 27 এপ্রিল থেকে হয় সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্য দেন বাদী ও বিবাদী পক্ষের 29 জন। মঙ্গলবার ছিল যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিন। 4 আসামির উপস্থিতিতে 2 ঘন্টার যুক্তিতর্ক শেষে আগামী 17 মে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মাত্র 12 কার্যদিবসে শেষ হল বহুল আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রম। আজকের সাবমিশনে আমি বলেছি যে এই মামলায় প্রসিকিউশন কেসের বর্ণনা এবং অভিযোগ অনুযায়ী এই আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়েছে। 1 নম্বর আসামি হিটু শেখ, যার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2003-এর 9-2 ধারার সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড দাবি করেছি।
এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে 506 দ্বিতীয় অংশ এবং 201 ধারায় সর্বোচ্চ দাবি হুজুর আদালতে আমরা প্রার্থনা করেছি। দ্রুততম সময়ে বিচারিক কার্যক্রম শেষ হয় সন্তুষ্ট ভুক্তভোগী পরিবার, আসামিদের দৃষ্টান্তমূলক সাজার প্রত্যাশা তাদের। আশা করতেছি যে প্রথম আসামি হিটু শেখের জন্য ফাঁসি হয় এবং তিনজন যে যারা বাকি 3 জন এর জন্য সর্বোচ্চ শাস্তি হয়। গত 6 মার্চ জেলার নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গেলে শিশু আসিয়াকে ধর্ষণের পর হত্যা চেষ্টা চালায় বোনের শ্বশুর হিটু শেখ। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আসিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় মা আয়েশা আক্তার বাদী হয়ে আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখ, শাশুড়ি জাহেদা বেগম, বোন জামাই সজীব ও ভাসুর রাতুল শেখকে আসামি করে মামলা করেন। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় হিটু। জাহিদ হাসান, যমুনা নিউজ। সিপিবির সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ শেষে ব্রিফিং চলছে। সরাসরি যাচ্ছে জাতীয় সংসদ ভবনের ওই ব্রিফিংয়ে। জি, আমি এবার এই বিষয়ে সামান্য কয়েকটা কথা বলবো, বেশি সময় নিচ্ছি না। আমরা আজকে প্রধানত আলোচনা করেছি সংবিধান সংস্কার এই বিষয় নিয়ে, নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে এবং দুর্নীতি যে দমন বিষয়ক যে সংস্কার, এটি নিয়ে আমরা আলোচনা করেছি। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে কয়েকটি দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা আলোচনা করতে যেয়ে আমাদের এই কমিশনকেই প্রথমে এই কথা মনে করে দিয়েছি যে আমরা যারা আজকে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি, আমাদের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আমাদের মূল লক্ষ্য সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা, মানে এমন একটা সমাজ ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করব যেখানে সকলে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে, কাজ অনুযায়ী পারিশ্রমিক নিশ্চিত হবে। এই ধরনের সমাজ করতে চাই। আমাদের এই সমাজে একটা সামাজিক মালিকানার সমাজ হবে, দুর্নীতি প্রতিরোধ হবে নিশ্চিতভাবে এবং সকলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা হবে। যার জন্যে আমাদের মূল লক্ষ্য হলো একটা সমাজ বিপ্লব সম্পন্ন করা। তার জন্যে আমাদের নিজস্ব অনেক বড় সংস্কারের কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচির নাম হলো বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন। আমরা সেই সংগ্রামে এগিয়ে যাচ্ছি। এই সংগ্রামের পটভূমিতে 2024 সালে আমরা একটা কর্তৃত্ববাদী অগণতান্ত্রিক স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করলাম সবাই মিলে একটা ব্যাপক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। সেই গণঅভ্যুত্থানের গঠিত সরকার আপনাদেরকে কিছু সংস্কারের দায়িত্ব দিয়েছে। ওনাদেরকে আমরা আমাদের এই কথাটা মনে করিয়ে দিয়ে অভিনন্দন জানিয়ে বলেছি যে আমরা চাই যে আমরা যে লক্ষ্য থেকে অগ্রসর হচ্ছি কমিউনিস্ট পার্টি, আপনারা সংস্কারের কাজ কিছুটা হলেও যদি সংস্কারের বক্তব্য ঐক্যমত্যভাবে রেডি করে যেতে পারেন, সেইটা আমাদের জন্য একটা পজিটিভ কাজ হিসাবে বিবেচিত হবে। মধ্যরাতে অধ্যাদেশ জারি করে বিলুপ্ত হয়েছে এনবিআর। নতুন 2 বিভাগের অধীনে চলবে কার্যক্রম। রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা নামে শুরু হলো নতুন যাত্রা। তবে এই 2 বিভাগের শীর্ষ পদে পদায়ন নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অধ্যাদেশে সুনির্দিষ্ট করে না দেওয়ায় ক্ষুব্ধ আয়কর ও ভ্যাট কাস্টমস ক্যাডারভুক্ত কর্মকর্তারা। বলা হচ্ছে 2 বিভাগের শীর্ষ 2 কর্মকর্তা পদায়নের সংস্কার কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এতে রাজস্ব আহরণের সুফল মিলবে না। শেষ হলো 53 বছরের পথ চলা, বিলুপ্ত হলো জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। সোমবার মধ্যরাতে জারি করা হয় অধ্যাদেশ। সেখানে 2 বিভাগের কাজের ধরন স্পষ্ট করা হয়। রাজস্ব নীতি বিভাগের দায়িত্ব থাকবে যৌক্তিক কর হার নিরূপণ, কর অব্যাহতি বিবেচনা, বিধি ও প্রজ্ঞাপন জারি সহ বেশ কয়েকটি কাজ। আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব হবে নিয়োগ কার্যক্রম বাস্তবায়ন, রাজস্ব আদায় তদারকি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। তবে শীর্ষ পদ অর্থাৎ সচিব পদে নিযুক্ত হবেন কোন ক্যাডারের কর্মকর্তা তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অধ্যাদেশে বলা হয়েছে রাজস্ব নীতি বিভাগের শীর্ষ পদে সরকারের উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কোনো সরকারি কর্মকর্তাকে নিয়োগ দেওয়া যাবে। আর ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে রাজস্ব আহরণে অভিজ্ঞতা রয়েছে এমন সরকারি কর্মচারী অগ্রাধিকার পাবে। এখন বাইরে থেকে একটি আইআরডি গঠন করার মধ্য দিয়ে সচিবকে এনবিআর এর চেয়ারম্যান হিসেবে পদায়নের সুযোগ আছে, অথচ আইনগতভাবে নিশ্চিত ছিল যে সিনিয়র মেম্বার উইল বি দ্য চেয়ারম্যান অফ দ্য এনবিআর। এরকম বিভিন্ন ডেভিয়েশন হওয়ার কারণে আসলে আস্থার কিছুটা সংকট তৈরি হয়েছে আমাদের সব কর্মকর্তার মধ্যে। সো এই কারণে আমাদের মনে হয়েছিল যে এই 2 বিভাগের সর্বোচ্চ পদ যদি আমাদের 2 ক্যাডার থেকে নেওয়া হয় তাহলে এটি আমাদের জাতীয় স্বার্থ এটিকেই হবে, ভালো হবে।
কয়েকদিন ধরেই এই ইস্যুতে এনবিআরে চলে আন্দোলন। রাজস্ব ক্যাডার থেকে কর্মকর্তাদের 2 বিভাগের শীর্ষ পদে নিযুক্ত করার দাবি তোলা হয়। এনবিআর সংস্কার কমিশনও ছিল একই সুপারিশ, কিন্তু তা আমলে নেয়নি সরকার। চেয়ারম্যান এবং মেম্বার বা যাই আছে এটার পদমর্যাদা এবং তাদের মধ্য থেকে 2 ক্যাডারের মধ্যে থেকে হতে হবে, সেভাবে আমরা সুপারিশ করেছিলাম। কারো দ্বিমত ছিল না যে না তাদের মধ্যে থেকে হোক, ভালো কর্মকর্তা তো আছে না, বাছাই করে সরকার যাকে মনে করে ওখান থেকে হোক। সরকারের চয়েসটা লিমিটেড, কিন্তু এখন সরকার সবই ওপেন করে দিলে তো হবে না। এনবিআর 2 ভাগ করায় রাজস্ব আদায়ে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন অর্থ উপদেষ্টা। অলরেডি কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% কিন্তু বেশি হয়েছে, খুব হতাশাব্যঞ্জক না। কত টার্মস অফ রেফারেন্স হিসেবে এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না। অভ্যন্তরীণ আয় বৃদ্ধি এবং রাজস্ব ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে এর আগেও বেশ কয়েকবার এনবিআর ভেঙে 2 ভাগ করার উদ্যোগ ছিল, কিন্তু এবার সেই সুযোগ কাজে এলেও শীর্ষ পদের পদায়ন নিয়ে রয়েই গেল জটিলতা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। চিকিৎসক ও সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, দ্রুতই সেটি কার্যকর হবে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে বিআইসিসিতে চক্ষু চিকিৎসক সমিতির বার্ষিক সভায় তিনি এই কথা বলেন। জানান 7,000 চিকিৎসককে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনেক চিকিৎসক সময় মতো হাসপাতালে যাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি। বলেন রোগী ভর্তি সহ বেশিরভাগ সেবাই জনগণের জন্য সহজলভ্য না, এদিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া চক্ষু চিকিৎসকদের মধ্যে যারা ভালো কাজ করছেন তাদের দায়িত্বশীল হতে গুরুত্ব আরোপ করেন স্বাস্থ্য উপদেষ্টা। বলেন গ্রামে ভালো চিকিৎসক নেই, প্রয়োজনে তাদেরকে সেখানে যেতে হবে। একজন সার্জন উনি যখন অপারেশন করেন উনি যে টাকাটা পান অ্যানেস্থেশিয়ার ডাক্তার সেই পয়সাটা পায়, তাহলে সেই লেখাপড়া করবে কেন? তো আমরা বললাম পড়বে এই কারণে, আমি যদি তার বেতন তার ডবল 3 করে দিই তাহলে তো সে পড়বে। আমরা এরকম একটা প্রস্তাব নিয়েও গেলাম, এমনিতে এটা পাশও হয়েছে। আশা করি এটা কিছুদিনের মধ্যে আমরা প্রজ্ঞাপনটা জারি করতে পারি। বাংলাদেশ 2.0 গড়ার আহ্বানে সাবেক সামরিক অফিসার ও সদস্যদের নিয়ে আত্মপ্রকাশের অপেক্ষায় একটি নতুন রাজনৈতিক দল। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন দলটির উদ্যোক্তারা। এখনো দলের নাম চূড়ান্ত হয়নি, তবে আলোচনায় আছে ন্যাশনাল রিপাবলিক পার্টি নামটি। উদ্যোক্তারা জানান সকল রাজনৈতিক দলের সমান অধিকার, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা, কল্যাণমুখী রাষ্ট্র গঠন এবং স্থায়ী সুশাসন প্রতিষ্ঠাই হবে উদ্দেশ্য। সাবেক সামরিক অফিসারদের পাশাপাশি বেসামরিক পেশাজীবীদেরও দলে যোগ দিতে আহ্বান জানান উদ্যোক্তারা। সবার উপরে দেশ, এই স্লোগানে জুনের মাঝামাঝি আত্মপ্রকাশ করতে পারে দলটির। খুবই আশাবাদী বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, বাংলাদেশের মানুষ আবারও সক্রিয় হবে। ভালো মানুষরা যদি না গায়ে আসে তাহলে খারাপ মানুষরা জনপদ দখল করে রাখবে, পরিবর্তন হবে না। আমরা পরিবর্তন চাই, তাদেরকে ডাকবো, তাদেরকে নিয়ে আসার জন্য চেষ্টা করব এবং আমরা দেশ গড়ার কাজে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় বিএসএফ এর রেখে যাওয়া 75 বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড। আর 3 ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা দেওয়া হয়েছে। সকাল 10:30টার দিকে হস্তান্তর কার্যক্রম শুরু হয়। কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডিং অফিসার জানান সুন্দরবনে বিএসএফ রেখে যাওয়া 78 জন ভারতের গুজরাটের একটি বস্তিতে থাকতেন। সম্প্রতি সেটি ভেঙে দেয় ভারতীয় পুলিশ। এরপর তাদের উপর নির্যাতন চালিয়ে গত 9 মে সুন্দরবনের মান্দারবাড়ি এলাকায় এনে রেখে যায় বিএসএফ। পরে তাদের উদ্ধার করে কোস্টগার্ড। এদের মধ্যে 3 জন ভারতীয় নাগরিক দাবি করায় তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা রয়েছে। গতকাল আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। একসাথে সকলেই পরিবার সহ ধরেছে, কিন্তু আমাকে ধরে আলাদা করেছে। পরিবার কোখানে আছে জানি না স্যার। মা বাপ ভাই বোন বউ ছেলে মা যদি না থাকে তার বাইশে থেকে কি লাভ বলেন? তাদেরকে অমানবিক অত্যাচার, শারীরিক নির্যাতন এবং ধর্মীয় অবমাননার সূচক মন্তব্য প্রদান করে। তাদেরকে চোখ বেঁধে 2টি সামরিক বিমানে করে, একটা সামরিক বিমানে ছিল তারা এই 78 জন পুরুষ সদস্য এবং তাদের অন্যান্য পরিবার অন্য সদস্য আরেকটা বিমানে করে তাদেরকে বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয়। অবশেষে আলোর মুখ দেখছে চট্টগ্রামের বহুল আলোচিত কালুরঘাট রেল কাম সড়ক সেতু।
নির্মাণে ব্যয় হচ্ছে 11,560 কোটি টাকা। আগামীকাল 14 মে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রত্যাশা পূরণ হতে যাওয়ায় উচ্ছ্বসিত কর্ণফুলীর দুই পাড়ের মানুষ। কয়েক ধাপে সংস্কারের পর কালুরঘাট সেতুর রং আর সড়ক চকচক করলেও এখনও ট্রেন আসলে বন্ধ থাকে দুই পাশে যানবাহন চলাচল। ঘড়ির কাঁটা ধরে পারাপার হয় দুই পাড়ের মানুষ। স্থানীয়দের অভিযোগ, রেলকাম সড়ক সেতুর দীর্ঘদিনের দাবি পূরণ করেননি কোনো সরকার। এবার গুছতে যাচ্ছে সে অপূর্ণতা। রুগী মনে করেন যাইতে অনেক সময় লাগে, এমার্জেন্সি যাচ্ছে না, ট্রেন এসে পড়ে জামে পড়ে থাকে আর কি। কোনো একটা অ্যাম্বুলেন্স আসলেও যাইতে পারে না, পরীক্ষাতে ঠিকমতো যাইতে পারতেছে না, এটা অনেক বেশি কষ্ট হচ্ছে আমাদের জন্য। অবশেষে কর্ণফুলী নদীর উপর নির্মিত হচ্ছে কালুরঘাট রেলকাম সড়ক সেতু। আগামী 14 মে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বহুল প্রতীক্ষিত এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তবে এই ভিত্তিপ্রস্তরও একটু ব্যতিক্রম, যেখানে নেই উদ্বোধকের নাম। বোয়ালখালীটা উপসর করার কথা ছিল, আমাদেরকে আরেকটা সেতু দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদেরকে কোনো মন্ত্রী দেয় নাই। অনেক মানুষ আসে গিয়ে কথা হাস কিছু নয়। যদি আমাদের কপাল ভালো হয়, ভাগ্য ভালো হলে তাহলে কাজটা হবে আর কি। কর্ণফুলী নদীর উপর বিদ্যমান রেল সেতুর 70 মিটার উজানে নতুন এই সেতু নির্মিত হবে। দুই পাশে 2 লেন করে 4 লেনের সংযোগ সড়ক। এক পাশে চলবে ট্রেন, অন্য পাশে বাস, ট্রাক সহ সাধারণ যানবাহন। প্রকল্পের সম্ভাব্য ব্যয় 11,560 কোটি টাকা। দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন করবে রেল কর্তৃপক্ষ। অত্যাধুনিক একটি দৃষ্টিনন্দন সেতু হবে। এখানে দুটো রেল লাইন থাকবে ডুয়েল গেজের, দুটো সড়ক লেন থাকবে। দুই পাশে 4.5 কিলো করে রেলের জন্য ভায়াডাক্ট হবে, 2 কিলো করে রোডের জন্য ভায়াডাক্ট হবে। প্রস্তাবিত সেতুর দৈর্ঘ্য 700 মিটার। পানি থেকে সেতুর উচ্চতা 12.2 মিটার। সেতুতে ট্রেন 100 ও যানবাহন 60 কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে। 2030 সালে নির্মাণ শেষ হওয়ার কথা। টেন্ডার ড্রপ হয়ে গেছে এবং এটা মূল্যায়ন চলতেছে। এটার জন্য আলাদা ডেডিকেটেড পিডি নিয়োগ দেওয়া হয়েছে, উনি কাজ করতেছেন। আমরা আশা করতেছি যে এটা নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের প্রজেক্টের কাজ শেষ হবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। 2 জেলার সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এর মধ্যে রংপুরের কাউনিয়াতে প্রাণ গেছে একই পরিবারের 3 জনের। পুলিশ জানায় সকালে স্ত্রী, ছেলে ও ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে কাউনিয়া মিরবাগ ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন আশরাফুল ইসলাম। রংপুর কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে ওঠার পর একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যান আশরাফুলের স্ত্রী রোজিনা বেগম, ছেলে রহমত আলী এবং এইচএসসি পরীক্ষার্থী ভাতিজি আফসানা বেগম। গুরুতর আহত অবস্থায় আশরাফুলকে উদ্ধার করে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এদিকে নরসিংদীর মনোহরদীতে ট্রলি উল্টে এক চালক নিহত হয়েছে। রাজধানীর লেকগুলোর চারপাশে আলাদা করে সুয়ারেজ লাইন করতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঢাকা ওয়াসা রাজুককে সাথে নিয়ে প্রকল্পটি বাস্তবায়নের প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটির কর্মকর্তারা। এ সময় তারা বলেন, গুলশান বনানী থেকে অনেকে সুয়ারেজ লাইন সরাসরি ফেলেছেন, এতে লেকের পানি আর পানি নেই। এই অবস্থায় লেকের পানি শোধনাগার সহ একটি পাইলট প্রকল্প চালু করবে তারা। এতে স্থানীয়দের সহযোগিতাও চেয়েছেন কর্মকর্তারা। এর আগেও গুলশান বনানী লেক বাঁচাতে নানা সময়ে উদ্যোগ নিলেও কোনো কাজে দেয়নি। বেশিরভাগ নৌ দুর্ঘটনাই অসচেতনতার কারণে ঘটে, তাই মালিক, শ্রমিক ও যাত্রী সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা। এখন কালবৈশাখীর সময় চলছে, এই পরিস্থিতিতে সব নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর সদরঘাটে নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি। বলেন, নৌপথের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে বিআইডব্লিউটিএ বদ্ধপরিকর। সে ধারাবাহিকতায় সংস্থাটি কাজ করে যাচ্ছে। জানান, নৌযানের প্রয়োজনীয় ইকুইপমেন্ট আছে কিনা সেটা গুরুত্ব দিয়ে দেখতে হবে। বিআইডব্লিউটিএ ও মালিকদের যৌথ উদ্যোগে এসব বিষয়ে তদারকি করার আহ্বান জানান তিনি। বিআইডব্লিউটিএ চেয়ারম্যান এ সময় বলেন, নদী দূষণ রোধে কাজ অব্যাহত আছে, তবে নদীতে চলাচল করার সময় যাত্রী ও লঞ্চ কর্মচারীদের কঠিন বর্জ্য নদীতে না ফেলার আহ্বান জানান। পন্টুনের বিভিন্ন জায়গায় রাখা ডাস্টবিনে যাত্রা বিরতি অথবা গন্তব্যে পৌঁছে ময়লা ফেলার আহ্বান জানান তিনি। নৌযানকে সঠিকভাবে পরিচালনা করা,
নিরাপত্তার সাথে পরিচালনা করা। এখন এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, অনেক বড় আঙ্গিক। এক একটা দুর্ঘটনার এক এক ধরনের কারণ, এবং এক একটা দুর্ঘটনার এক এক ধরনের কারণ থেকে আমরা একটা করে শিক্ষা নিয়ে একটা করছি, কিন্তু সার্বক্ষণিক এই নৌযান চালানোর জন্য কিন্তু সার্বক্ষণিক আপনার সচেতনতার প্রয়োজন আছে। প্রভাবশালী মিলিশিয়া প্রধান ঘেনিওয়াকে হত্যার জেরে হঠাৎ করে উত্তপ্ত লিবিয়া। ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে সশস্ত্র গোষ্ঠীগুলো। সোমবার রাতে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণ হয়েছে রাজধানী ত্রিপোলিতে। হতাহত হয়েছেন বেশ কয়েকজন। পরিস্থিতি মোকাবেলায় বেশ কয়েকটি এলাকায় লকডাউন জারি করেছে কর্তৃপক্ষ। সেখানে বসবাসরত বাংলাদেশিদের জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। সংঘাত থামিয়ে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জাতিসংঘের। একের পর এক গুলি বিস্ফোরণে হঠাৎই রণক্ষেত্র ত্রিপোলি। সোমবার রাত ৯টায় ভয়াবহ হয়ে ওঠে লিবিয়ার রাজধানীর পরিস্থিতি। ক্রমাগত বোমার শব্দে প্রকম্পিত হয় দক্ষিণাঞ্চল। এর আগে হত্যা করা হয় লিবিয়ার সবচেয়ে শক্তিশালী খ্যাত মিলিশিয়া বাহিনী এসএস এর প্রধান আল কিকলি ওরফে ঘেনিওয়াকে। জানা গেছে গেল কয়েকদিন ধরেই আঞ্চলিক গোষ্ঠীগুলোর সাথে বিরোধ চলছিল তার, যার জেরেই রাজধানীতে ছড়ায় সহিংসতা। এ সময় নিরাপত্তা কর্মীদের সাথে সংঘর্ষে জড়ায় সশস্ত্র গোষ্ঠীগুলো। প্রাথমিকভাবে কয়েকজন বেসামরিক সহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের হতাহতের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অঞ্চলটিতে লকডাউন জারি করেছে লিবিয়া প্রশাসন। বন্ধ রাখা হয়েছে স্কুলও। পাশাপাশি ত্রিপোলিতে থাকা বাংলাদেশিদের নিজ বাসস্থানে থাকার জরুরি সতর্কবার্তা দিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। এদিকে সংঘাত বন্ধে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘের লিবিয়া সহায়তা বিষয়ক মিশন। বেসামরিকদের সুরক্ষা নিশ্চিতের দাবিও জানিয়েছে সংস্থাটি। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই উত্তর আফ্রিকার দেশটিতে জন্ম নেয় বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী। বিভিন্ন অঞ্চলের দখল নেয়াকে কেন্দ্র করে পরবর্তীতে তারা সংঘাতে জড়ায়। ৯৭% সুন্নি অধ্যুষিত মুসলিম দেশ লিবিয়া। অনিক রহমান, যমুনা নিউজ। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হওয়ায় ভারতের পরাশক্তি হওয়ার উচ্চাভিলাষী স্বপ্ন ভেঙে গেছে, এমনটাই মত বিশ্লেষকদের। বলছেন, অপারেশন সিন্দুরে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় বড়সড় ধাক্কা খেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতি শান্ত থাকলেও সীমান্ত এলাকাগুলোয় থমথমে পরিবেশ। এদিকে আলোচনার মাধ্যমে দু দেশের মধ্যকার সব সংকটের সমাধান চান সাধারণ পাকিস্তানিরা। চিরচেনা রূপে ফিরেছে ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলো। খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত। পদচারণায় মুখর স্থানীয় বাজারগুলো। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর উত্তেজনা কমলেও সংঘাতের রেশ এখনও কাটেনি। সাফল্য নিয়ে ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি দাবিতে সরগরম দুদেশের গণমাধ্যম। সন্ত্রাসবাদের অভিযোগে পাকিস্তানে অপারেশন সিন্দুর পরিচালনা করে পাল্টা আঘাত পেয়েছে ভারতও। তৃতীয় পক্ষ অর্থাৎ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তাদের থামতে হয়েছে। এ পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, বড়সড় ধাক্কাই খেয়েছেন নরেন্দ্র মোদী। দক্ষিণ এশিয়ায় একক আধিপত্য প্রতিষ্ঠার যে উচ্চাভিলাষী স্বপ্ন তিনি দেখেছিলেন তাতেও গুড়ে বালি। ভারত ভেবেছিল তাদেরই বিজয় হবে, প্রধানমন্ত্রী মোদীর অবস্থান আরো শক্ত হবে। কিন্তু অপারেশন সিন্দুর নিয়ে আমার মূল্যায়ন হলো মোদীর অবস্থান আরো দুর্বল হয়েছে। কৌশলগতভাবে এই অঞ্চলে কর্তৃত্ব স্থাপনের যে আকাঙ্ক্ষা ছিল ভারতের, সেটা অনেকটাই ক্ষীণ। এই অভিযান নিয়ে যে ধরনের সমর্থন পাওয়ার আশা করেছিল ভারত সরকার, সেটি তারা পায়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও পুরোপুরি আতঙ্ক কাটেনি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দাদের। যুদ্ধবিরতি লঙ্ঘনের শঙ্কায় তারা। আমরা এখনো ভীত। দিন কোনোভাবে কেটে গেলেও রাতে আতঙ্কে থাকি। আবার যদি হঠাৎ আক্রমণ হয় তাহলে আমরা কোথায় যাব? সরকারের কাছে আবেদন করছি আমাদের অন্য কোথাও স্থানান্তরিত করা হোক। সাধারণ পাকিস্তানিদের আশা, বৈরিতা নিরসনে সংঘাতের পরিবর্তে আলোচনার পথকে বেছে নেবে প্রতিবেশী দুদেশের সরকার। পাকিস্তানের উপর চাপ প্রয়োগের জন্য বারবারই পেহেলগামের ঘটনার মতো পরিস্থিতি তৈরি করে আসছে ভারত। তবে সংঘাতের কোনো ইতিবাচক দিক নেই। দুদেশের মধ্যে গুরুত্বপূর্ণ বিভেদগুলো আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত, এটা সঠিক পন্থা। এদিকে চলমান সংঘাতে দুদেশের সীমান্তবর্তী এলাকার ক্ষতিগ্রস্ত নাগরিকরা সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করছেন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
গাজা উপত্যকার খান ইউনিসে আইডিএফের বর্বর হামলায় নিহত ফিলিস্তিনি সাংবাদিক হাসান ইসলাই। এলাকাটির নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় সাংবাদিক সহ প্রাণ হারিয়েছে আরও ৩৯ জন নিরপরাধ ফিলিস্তিনি। যুদ্ধবিরতি এবং গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলি বাহিনীর অবরোধ তুলে নেওয়ার জোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, হামাসের হাতে জিম্মি মার্কিন ইসরায়েলি সেনাকে মুক্তি দেওয়ার পর যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মধ্যপ্রাচ্যের প্রতিনিধি পাঠাবেন তিনি। আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধের পরিধি বাড়ানোর পরিকল্পনা স্থগিত রাখবে ইসরায়েল। নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র ল্যান্সো 2 মিসাইল সিস্টেম এর সফল পরীক্ষা চালালো তাইওয়ান। মঙ্গলবার দ্বীপটির দক্ষিণ-পূর্ব উপকূলের একটি প্রত্যন্ত এলাকায় পরীক্ষা চালানো হয়। ভূমি থেকে নিক্ষেপযোগ্য মিসাইলটি নির্মাণ করেছে দেশটির সরকারি অস্ত্র প্রস্তুতকারক সংস্থা চুংশান ইনস্টিটিউট। 15 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম এটি। 360 ডিগ্রিতে লক্ষ্যবস্তু নির্ধারণ এবং নজরদারি চালাতেও সক্ষম এই মিসাইল সিস্টেম। গেল শনিবার প্রথমবারের মতো মার্কিন ক্ষেপণাস্ত্র হাইমার্সের সফল পরীক্ষা চালায় তাইওয়ান। এখানে শেষ করছি দর্শক, দুপুরে বাংলাদেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।